চ্যাপ্টার ৩৫২ ব্রেকফাস্ট। এভারনাইট গডেসকে বাদ দিয়ে শুধু চাঁদের উপাসনা করার আরও একটি দাবি। ক্লাইন মনে মনে কিছুটা চিন্তিত হয়ে পড়ল। এর আগে যখন সে লাইফ স্কুল অফ থট সম্পর্কে জানছিল তখন সে প্রথম এই ধরনের কথা শুনেছিল। সে ভাবতেও পারেনি যে শামান কিং ক্লারম্যান, যিনি তার পুরো জীবন দক্ষিণ মহাদেশে কাটিয়েছেন, তারও একই ধরনের মতাদর্শ ছিল। চতুর্থ যুগের শেষে পেলো এরার সময় বার্সাক সি এক ভয়াবহ বাস্তবতায় পরিণত হয়েছিল। ফলে উত্তর এবং দক্ষিণ মহাদেশ একে অপরের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং পঞ্চম যুগের শুরুর দিকে লাইফ স্কুল অফ থট গঠিত হয়েছিল। রোজেল গুস্তাভো তার লোকজনকে নিরাপদ সমুদ্র পথ খোঁজার জন্য পাঠানোর আগে লাইফ স্কুল অফ থটের পক্ষে দক্ষিণ মহাদেশে নিজেদের বিস্তার ঘটানো একেবারেই অসম্ভব ছিল। শামান কিং ক্লারম্যান ছিলেন এমন এক ঐতিহাসিক চরিত্র যিনি উত্তর মহাদেশের আক্রমণেরও ১০০০ বছরের বেশি সময় আগে সক্রিয় ছিলেন। সহজ কথায় বলতে গেলে দুটি ভিন্ন মহাদেশের এই দুটি বিয়ন্ডার গোষ্ঠী একে অপরের সাথে যোগাযোগ করার কোনো উপায় না থাকা সত্ত্বেও প্রায় একই সময়ে এভারনাইট গডেসকে উপেক্ষা করে সরাসরি চাঁদের উপাসনা করতে শুরু করেছিল। এমন কাকতালীয় ব্যাপার ক্লাইনকে ভাবতে বাধ্য করল যে এর পেছনে কারণটা আসলে কি। এমন কি হতে পারে যে কোনো নতুন ঈশ্বরের জন্মের ফলে চাঁদের সাথে সম্পর্কিত ক্ষমতার একাংশ সেই দেবতার অধীনে চলে গিয়েছিল, কিন্তু একজন ঈশ্বর হিসেবে এতটা অখ্যাত আর অজানা হওয়ার কথা নয়। অন্যভাবে বললে, এভারনাইট গডেস যদিও চাঁদের কর্তৃত্ব কেড়ে নিয়েছিলেন, তবুও প্রাইমর্ডিয়াল মুন গডের অনুসারীরা কোনোভাবে টিকে গিয়েছিল। হয়তো তারা চতুর্থ যুগ এমনকি তৃতীয় যুগ থেকেও টিকে আছে। উত্তর আর দক্ষিণ মহাদেশ আলাদা হয়ে যাওয়ার পরেও তারা হয়তো দুটি আলাদা দলে বিভক্ত হয়ে বেড়ে উঠেছিল, যার একটির নেতৃত্বে ছিলেন শামান কিং আর অন্যটি লাইফ স্কুল অফ থট। ক্লাইন মোটামুটি একটা আন্দাজ করল ঠিকই, কিন্তু সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর মতো পর্যাপ্ত ক্লু তার কাছে ছিল না। সে আপাতত এই চিন্তা বাদ দিল এবং দ্রুত বুক অফ সিক্রেটসের বাকি অংশগুলো উল্টে পাল্টে দেখতে লাগল। বইটির ভূমিকায় শামান কিং ক্লারম্যান খুব সরাসরি বলেছিলেন যে এই বইটির অনেক আচার অনুষ্ঠান, কাজ, জ্যোতিষশাস্ত্র এবং ডাকার কৌশলগুলো চাঁদের আদিম উপাসনা থেকে এসেছে। সেখানে সেই সত্তার সম্মানসূচক নামগুলো বিস্তারিতভাবে বর্ণনা করা ছিল। এক এবং অদ্বিতীয় লাল চাঁদ, জীবন এবং সৌন্দর্যের প্রতীক, সকল আধ্যাত্মিক শক্তির জননী। সত্যি তো এখানে একটি সম্মানসূচক নাম আছে, তবে এতে এভারনাইট গডেস বা ধরিত্রী মাতায়ের মতো জনপ্রিয় কোনো বর্ণনা নেই। যদি সত্যিই এমন কোনো গোপন ঈশ্বর থেকে থাকেন, তবে তার অনুসারীরা নিশ্চয়ই তাকে ডাকার জন্য আরও সহজ কোনো নাম তৈরি করে নিয়েছে, যা প্রাইমর্ডিয়াল মুনের উপাসনার চেয়েও বেশি প্রশংসাসূচক। রহস্যবিদ্যা সম্পর্কে নিজের জ্ঞান দিয়ে বিশ্লেষণ করতে গিয়ে ক্লাইন বুঝতে পারল এখানে কোথাও একটা গরমিল আছে। তাছাড়া লেডি অফ ক্রিমসনের নাম ব্যবহার করে কোনো আচার পালন করলে তা সরাসরি এভারনাইট গডেসের দিকে নির্দেশিত হবে, কিন্তু এমন একটি সম্মানসূচক নাম ব্যবহার করা যা শুনতে প্রায় একই রকম কিন্তু অনেক বেশি বিস্তারিত, তা গডেসকে এড়িয়ে সরাসরি তাদের শক্তির উৎস প্রাইমর্ডিয়াল মুনের দিকে চলে যায়। সেটি আসলে কোনো রহস্যময় সত্তা। ক্লাইন তা ভেবে অবাক আর আতঙ্কিত বোধ করল। সময়ের অভাবে সে বিস্তারিত খুঁটিনাটিগুলো শুধু চোখ বুলিয়ে গেল। সে দেখল যে শামান কিং ক্লারম্যান নিজেই যেমনটা বলেছিলেন, বইটির অনেক কর্মকাণ্ড এবং আচার সরাসরি চাঁদের দিকেই নিবদ্ধ ছিল। ক্লাইনের জন্য এটি খুব একটা উদ্বেগের বিষয় ছিল না। সে এগুলো হুবহু নকল করার কোনো পরিকল্পনা করেনি, কারণ সে প্রাইমর্ডিয়াল মুনকে খেপিয়ে তুলতে চায়নি, যার সম্পর্কে তার কোনো ধারণাই নেই। সে যা শিখতে চেয়েছিল তা হল এই ধরনের কর্মকাণ্ড এবং আচার অনুষ্ঠানের সামগ্রিক কাঠামো, নকশা আর খুঁটিনাটি বিষয়গুলো। যদি সে এই মূল নিয়মগুলো আয়ত্ত করতে পারে, তবেই সে কিং অফ ইয়েলো অ্যান্ড ব্ল্যাকের জন্য নিজস্ব গোপন কর্মকাণ্ড, আচার, জ্যোতিষশাস্ত্র এবং ডাকার কৌশল তৈরি করতে পারবে। হয়তো সুদূর ভবিষ্যতে আমার নিজস্ব কোনো রহস্যবিদ্যা ব্যবস্থা থাকবে। ক্লাইন তার কবজি থেকে স্পিরিট পেন্ডুলামটি খুলে নিল এবং সবশেষে নিশ্চিত হল যে বুক অফ সিক্রেটস বইটি আসল। নিশ্চিত উত্তর পাওয়ার পর সে ওয়্যারউলফের বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক ব্যবহার করে কোনো ফর্মুলা বের করার জন্য তাড়াহুড়ো করল না, কারণ সে জানত যে সে এটা বিক্রি করতে পারবে না। আর ঠিক একই কারণে সে বায়োলজিক্যাল পয়জন বোতল নিয়ে গবেষণা করাও কিছুদিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিল। সে দ্রুত বাস্তব জগতে ফিরে আসল এবং জানালার পর্দা সরিয়ে দিল। সে দেখল বাইরের সূর্যটা পৃথিবীকে আলোকিত করার মতো অবস্থায় নেই। কুয়াশা আর মেঘের আড়ালে ঢাকা পড়ে তা বেশ ফ্যাকাসে দেখাচ্ছিল। হাঁচু! হঠাৎ ক্লাইন তার নাক আর মুখ চেপে ধরল এবং একটা হাঁচি দিল। ঠিক তখনই সে বুঝতে পারল যে তার মাথা ব্যথা করছে এবং শরীরটা জ্বরের মতো গরম হয়ে আছে। তার মাথা ঝিমঝিম করছিল এবং মনে হচ্ছিল তার বেশ ভালোই ঠান্ডা লেগেছে। ৭ নম্বর সিকোয়েন্সের বিয়ন্ডার হওয়া সত্ত্বেও আমি শেষ পর্যন্ত অসুস্থ হয়ে পড়লাম। ক্লাইন এক টুকরো কাগজ বের করে নাক মুছল। সে সাবধানে পেছনের কথাগুলো মনে করার চেষ্টা করল এবং দ্রুতই কারণটা বুঝতে পারল। বায়োলজিক্যাল পয়জন বোতল এর নেতিবাচক প্রভাব এর মালিককে ধীরে ধীরে দুর্বল করে দেয়
এবং তার ফলে অসুস্থতা দেখা দেয়। যদি এটি আরও দীর্ঘ সময় ধরে সাথে রাখা হয় তবে মৃত্যুও হতে পারে। আর এই প্রভাব স্পিরিচুয়ালিটি সিল ব্যবহার করেও দূর করা যায় না। গত রাতে যুদ্ধের পর ক্লাইনের স্পিরিচুয়ালিটি প্রায় শূন্য হয়ে গিয়েছিল। শরীরে বিষের প্রভাব থাকার কারণে যখন তার শরীর এমনিতেই দুর্বল ছিল তখনও সে বায়োলজিক্যাল পয়জন বোতলটি সাথে নিয়েই লিভার ক্যাথেড্রালে আধা ঘণ্টা লুকিয়েছিল। তার সাথে মিন্স্ক স্ট্রিটে ফিরে আসার সময়টুকু যোগ করলে তার অসুস্থ হওয়াটা আসলে খুব একটা আশ্চর্যজনক কিছু নয়। ভাগ্য ভালো যে এটা খুব বেশি গুরুতর নয়, কোনো কাজে সমস্যা হবে না। ক্লাইন আবারও হাঁচি দিল এবং গরম পানিতে গোসল করার প্রস্তুতি নিল। মুখ ধুয়ে আর কুলকুচি করে সে নিজের জন্য বিশেষ করে একটা ডিম ভাজল। ভাজা ডিমের ঘ্রাণটা সত্যিই খুব লোভনীয় ছিল। একজন শামান কিংয়ের বুক অফ সিক্রেটস বায়োলজিক্যাল পয়জন বোতলের মতো একটি রহস্যময় বস্তু, যা সান ব্রোচের চেয়ে কোনো অংশে কম নয়, আর তার সাথে 7 নম্বর সিকোয়েন্সের ওয়্যার উলফ বিয়েন্ডার ক্যারেক্টারিস্টিক। এবার আমার ভালোই লাভ হয়েছে, শুধু আফসোস যে জম্বি বিয়েন্ডার ক্যারেক্টারিস্টিকটা পেলাম না। ক্লাইন ডাইনিং টেবিলের পাশে বসল। খাওয়ার ফাঁকে ফাঁকে সে তার প্রাপ্ত সম্পদের হিসেব করছিল। তার বুকটা একটু ফেটে যাচ্ছিল যখন সে ভাবল যে সে মোট 11টি বিয়ান্ডার বুলেট ব্যবহার করেছে, যার প্রতিটির দাম প্রায় 10 পাউন্ড। তার মানে আমি 100 পাউন্ডের বেশি পুড়িয়ে ফেলেছি। ক্ষতি করার জন্য এটা অনেকটা টাকা ছুঁড়ে মারার মতো ব্যাপার। এতে অবাক হওয়ার কিছু নেই যে নিম্ন আর মধ্য সিকোয়েন্সের বিয়ান্ডাররা টাকার জন্য এত মরিয়া হয়ে থাকে কেন। ক্লাইন তার সকালের নাস্তার দিকে তাকাল। পুরো খাবারের দাম মাত্র কয়েক পেন্স হবে। নাস্তা শেষ করে ক্লাইন অলসভাবে খবরের কাগজ পড়তে লাগল। মাঝে মাঝে হাঁচি দিয়ে সে টিস্যু পেপার দিয়ে তার নাক আর মুখ মুছছিল। সকাল 8টার চার্চের ঘণ্টার শব্দ থামার সাথে সাথেই তার দরজার বেল বেজে উঠল। ডেইলি অবজারভারের রিপোর্টার মাইক জোসেফকে দেখে ক্লাইন মোটেও অবাক হল না। সুন্দর নীল চোখ, পাতলা গোঁফ আর কিছুটা খসখসে চামড়ার সেই রিপোর্টার তার হ্যাট খুলে ক্লাইনকে অভিবাদন জানাল। তারপর সে সরাসরি কাজের কথায় চলে আসল। ডিটেকটিভ মরিয়ার্টি, আপনার হাতে কি এই কাজটা করার মতো সময় আছে? শরীরে ঠান্ডা থাকলেও এই সময় কারো মনে সন্দেহ তৈরি না করার জন্য তাকে সাধারণ মানুষের মতোই কাজ চালিয়ে যেতে হতো। ক্লাইন সবেমাত্র একটা কাজ শেষ করেছে, তাই সে হেসে বলল, আমার শরীরটা একটু খারাপ, তবে তা আমার লড়াই করার বা গুলি করার দক্ষতায় কোনো প্রভাব ফেলবে না। মাইক হঠাৎ হেসে বলল, আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। চলুন তবে এখনই বেরিয়ে পড়ি। আচ্ছা ডিটেকটিভ মরিয়ার্টি, আপনি কি নাস্তা করেছেন? আমি আপনাকে খাওয়াবো। আপনার নিয়োগকর্তা হিসেবে আজকের খাবারের দায়িত্ব আমারই হওয়া উচিত। আমাকে নাস্তার দাওয়াত দিচ্ছে? ক্লাইন কিছুটা চমকে গেল। আমার নাস্তা করা হয়ে গেছে, তবে আমার পরামর্শ হল আপনি ইস্ট 12তে গিয়ে নাস্তা করুন। তাহলে আপনি সেখানে অনেক কিছু দেখতে পারবেন। ওখানে গেলে আমি শুধু 1 কাপ কফি খেয়ে নেব। কোনো সমস্যা নেই। মাইক বাইরের দিকে ইশারা করল। আমার ভাড়া করা ঘোড়ার গাড়ি অপেক্ষা করছে। ক্লাইন তাকে একবার আপাদমস্তক দেখে নিয়ে বলল, স্যার, আপনি বরং একটু সাধারণ বা খারাপ ধরনের পোশাক পরে নিন, নইলে আমাকে অনেক বেশি খাটতে হবে। মাইক তার টুইট কোটের দিকে তাকিয়ে বুঝতে পেরে বলল, এটা কি খুব বেশি চোখে পড়ার মতো? ইস্ট 12তে অবশ্যই। ক্লাইন তার ঘরের ভেতর ইশারা করে বলল, আমার কাছে বিশেষ কিছু পোশাক রাখা আছে। আমাদের শরীরের মাপ প্রায় একই হবে। মাইক অবাক হয়ে বলে উঠল, আপনি সত্যিই একজন পেশাদার মানুষ। পেশাদার অপরাধী। ক্লাইন মনে মনে রসিকতা করল। সাধারণ শ্রমিকের পোশাক পরে তারা দুজন গাড়িতে উঠে বসল এবং ইস্ট 12-এর সীমানার দিকে রওনা দিল। হাচু! ক্লাইন আরেক টুকরো টিস্যু বের করে তার মুখ আর নাক মুছল এবং সর্দি ঝাড়ল। কাছে পিঠে কোনো ডাস্টবিন না থাকায় সে টিস্যুটা ভালো করে ভাঁজ করে তার পকেটে ঢুকিয়ে রাখল। এই কফি শপের খাবার বেশ ভালো। অবশ্যই এটা ইস্ট 12-এর বাসিন্দাদের তুলনায় বলছি। ক্লাইন রাস্তার কোণে থাকা কিছুটা তেল চিটচিটে একটি কফি শপের দিকে ইশারা করল। সে মাঝে মাঝে এখানে নাস্তা করতে আসত যখন সে তার পাশের এক কামরার ফ্ল্যাটে রাত কাটাত। দেখে মনে হচ্ছে এটা বেশ ভালো একটা রেস্টুরেন্ট। মাইক মনে করল না যে এটা কোনো কফি শপ। ততক্ষণে সকাল 9টা বেজে গিয়েছিল এবং কফি শপে গ্রাহকের সংখ্যা খুব কম ছিল। ইস্ট 12-এর বাসিন্দারা সাধারণত সকাল 7টার মধ্যে তাদের নাস্তা শেষ করে কাজে বেরিয়ে পড়ে অথবা কাজের সন্ধানে বের হয়। মাইকের সাথে তার পছন্দমতো আলু দিয়ে গরুর মাংসের ঝোল, রুটি আর কফি অর্ডার করে ক্লাইন জানালার পাশের একটি সিট খুঁজছিল। ঠিক তখনই সে এক পরিচিত মানুষকে দেখতে পেল। সেই বৃদ্ধ ভদ্রলোক ভবঘুরে, যাকে সে সাংবাদিক সেজে সাহায্য করেছিল। এই লোকটাই তো আমাকে প্রথমবার এখানে নিয়ে এসেছিল, কিন্তু সে এখন কেন নাস্তা করছে? ক্লাইন মনে মনে ভাবল এবং মাইকের দিকে তাকিয়ে বলল, আপনার জন্য একজন সাক্ষাৎকার দেওয়ার মানুষ পাওয়া গেছে। কথাটা বলেই সে তার কফির কাপটা নিয়ে সেই ভবঘুরে বৃদ্ধের দিকে এগিয়ে গেল। সেই বৃদ্ধ ভদ্রলোক আগের মতোই সেই মোটা জ্যাকেটটা পরেছিলেন। তার পাকা চুলগুলো তেল চিটচিটে হয়েছিল আর দাড়িগুলো বেশ বড় হয়ে গিয়েছিল।
তবে তাকে আর আগের মতো ক্লান্ত দেখাচ্ছিল না এবং তার মুখটাও আগের মতো ভয়াবহ ফ্যাকাসে ছিল না। শুভ সকাল, আমাদের আবার দেখা হয়ে গেল। ক্লাইন তার সামনে গিয়ে বসল এবং তাকে অভিবাদন জানাল। সে লক্ষ্য করল বৃদ্ধের নাস্তা ছিল কালো রুটি আর 1 পেন্স দামের 1 কাপ সস্তা চা। বৃদ্ধ ভদ্রলোক মাথা তুলে ভালো করে তাকিয়ে বেশ অবাক হয়ে আনন্দিত গলায় বললেন, মিস্টার রিপোর্টার, আপনি? ক্লাইন শুকনো হাসি হাসল এবং মাইকের দিকে ইশারা করে বলল, উনি আমার সহকর্মী। আমার আগের ইন্টারভিউ নিয়ে উনি আরও গভীর তদন্ত করতে চান। অভিজ্ঞ আর ধুরন্ধর রিপোর্টার হওয়ার কারণে মাইক এই কথা শুনে বাড়তি আর কিছু বলল না। সে শুধু হেসে মাথা নাড়ল এবং বৃদ্ধ ভদ্রলোককে অভিবাদন জানাল। ডিটেকটিভ মরিয়ার্টি কেন নিজেকে রিপোর্টার পরিচয় দিচ্ছেন তা নিয়ে তার নতুন করে জানার কিছু ছিল না, কারণ সে নিজেই তাকে তার নকল রিপোর্টার আইডি কার্ডটা ধার দিয়েছিল। তাহলে আপনি সত্যিই একজন রিপোর্টার? বৃদ্ধ ভদ্রলোক অবাক হয়ে বলে উঠলেন। তবে সেটা আপনাকে একজন দয়ালু মানুষ হওয়া থেকে আটকাতে পারেনি। ক্লাইন হেসে জিজ্ঞেস করল, দিনকাল কেমন কাটছে আপনার? বৃদ্ধ ভদ্রলোক এক চুমুক চা খেয়ে বললেন, আপনার সাহায্যের কারণে আমি অবশেষে 1 রাত শান্তিতে ঘুমাতে পেরেছিলাম আর পেট ভরে খেতে পেরেছিলাম, তাই আমি আর অতটা দুর্বল নই। আমার আসল পরিকল্পনা ছিল আমার আগের জুতো তৈরির কাজে ফিরে যাওয়া, কিন্তু ওরা আমাকে নিল না। বলল আমার হাত কাঁপে। তিনি মাথা নিচু করে একটু হাসলেন এবং সেই প্রসঙ্গ এড়িয়ে গেলেন। পরে আমি ডকে গিয়ে কিছু কাজ খুঁজে পেলাম। কাজটা খুব পরিশ্রমের, কিন্তু অন্তত আমি টাকা কামাতে পারছি। আমি ইতিমধ্যে একজনের বাড়িতে রাতে ঘুমানোর জন্য একটা জায়গা ভাড়া নিয়েছি, যার ভাড়া সপ্তাহে মাত্র 6.5 পেন্স। অবশ্যই আমি ওখানে শুধু রাতেই ঘুমাতে পারি। ডকের কাজগুলো এমনই হয়। আমি আজকে খুব ভোরে গিয়েছিলাম কিন্তু কিছুই খাইনি। আমি হাত তুলে নিজের নাম আর সুপারভাইজারের নাম ধরে চিৎকার করেছিলাম, কিন্তু আমাকে বেছে নেওয়া হয়নি, তাই আমাকে এখানে ফিরে আসতে হয়েছে। ভাগ্য ভালো যে বিকেলে আরেকটা সুযোগ আছে। সকালে যারা কাজ পেয়েছে তারা হয়তো রাত পর্যন্ত ব্যস্ত থাকবে আর আমাদের সাথে ওই কাজের জন্য লড়াই করতে আসবে না। ক্লাইন শান্ত হয়ে তার কথাগুলো শুনছিল আর মাঝে মাঝে বাজে কফিতে চুমুক দিচ্ছিল। অন্যদিকে মাইক তার কলম আর কাগজ বের করে দ্রুত সব নোট করে নিচ্ছিল।